বালি পাচার মামলায় রাজ্যের 22টি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি অভিযান চলছে শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনায় চলছে এই অভিযান। বালি খাদান থেকে বেআইনিভাবে বালি পাচার মামলায় তল্লাশি অভিযান। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আবির দত্ত এবং সুকান্ত মুখোপাধ্যায়। শুরুতেই চলে যাব সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। রিজেন্ট কলোনিতে রয়েছে সুকান্ত। দেখো, 6টার কিছু পর থেকে এখানে অভিযান চলে এবং প্রায় ঘড়িতে 10টা 4 ঘন্টা পেরিয়ে গেছে। এই হচ্ছে গেট, যেখানে পরিষ্কার তুমি নাম দেখতে পাচ্ছ, সঞ্জীব বয়েড, 2/87, রিজেন্ট কলোনি, 2nd ফ্লোর, কলকাতা 7,40,000। এখানে এই 4 ঘন্টা ধরে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার যিনি এজেন্ট রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাশাপাশি তার বাড়ি থেকে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স, যে সমস্ত নথিপত্র পাওয়া যাচ্ছে, সেগুলোকে কিন্তু একই রকমভাবে পরীক্ষা করা হচ্ছে। আমরা জানি যে বেআইনি বালি খাদান এবং তাকে সেই বালি খাদান থেকে বালি বেআইনিভাবে পাচার করে এবং সেই পাচার থেকে যে আর্থিক লেনদেন হয়েছে, যে দুর্নীতির পাহাড় প্রমাণ ইতিমধ্যে ইডির কাছে এসেছে, যে তথ্য এসেছে, সেই টাকার ইনভেস্টমেন্ট বা সেই টাকার বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে সেটারই কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে ইডি আধিকারিকেরা। তার কারণ ইডির তরফে তারা কিন্তু এই গোটা বিষয়টিকে, মানি ট্রেলটাকে তারা বোঝার চেষ্টা করছেন এবং সেই কারণে তারা একাধিক ভুয়ো সংস্থার যেমন নাম পেয়েছেন, একাধিক এমনি সংস্থার যেমন নাম পেয়েছেন, তার পাশাপাশি কিন্তু হাওলার মাধ্যমেও যেমন টাকা পাচার করেছে এবং এই রাষ্ট্রায়ত্ত যে বীমা সংস্থা রয়েছে তার মাধ্যমেও প্রচুর অবৈধ টাকাকে কিন্তু বৈধ করা হয়েছে। অর্থাৎ কালো টাকাকে সাদা করার পরিপ্রেক্ষিতে এই রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থাকে কাজে লাগানো হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু নাম তারা পান এবং সেই নামের পরিপ্রেক্ষিতেই কিন্তু এদিন এই সঞ্জীব বয়েডের বাড়িতে আধিকারিকেরা আসেন এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাড়ি থেকে যে সমস্ত নথিপত্র পাওয়া গেছে, তার যে ফোন, সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি কোন এজেন্ট এই গোটা নেক্সাসের সাথে যুক্ত রয়েছে সেটা কিন্তু জানার চেষ্টা হচ্ছে। বিগত 3 থেকে 4 মাস ধরে ইডির কাছে লাগাতার অভিযোগ আসছিল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বালি পাচার এবং বালি পাচারকে কেন্দ্র করে একটা আর্থিক দুর্নীতির অভিযোগ আসছিল। ঠিক সেখান থেকে প্রাথমিক অনুসন্ধান শুরু হয় এবং সেখান থেকে একাধিক নাম তদন্তকারীরা পান এবং গতকালকে সিজিও কমপ্লেক্স থেকে টিম বেরোয়। 22টি জায়গাতে তারা একযোগে পৌঁছয়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর শহর কলকাতা 2টি জায়গাতে তারা আসেন এবং ঠিক 6টার পরে একযোগে প্রত্যেকটা ঠিকানাতে তারা যান। এই মুহূর্তে এই যে বাড়ি, আরও একবার দেখাবো, এই বাড়ির ঠিক এখান থেকে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকেরা ভেতরে যান। তারা এই মুহূর্তে এন্ট্রি এক্সিট বা যে কটি পয়েন্ট রয়েছে সেখানে তারা ডিপ্লয়মেন্ট রয়েছে, তাদের মোতায়েন সেখানে রয়েছেন এবং ইডি রেডের ক্ষেত্রে আমরা যেটা জানি যে বাইরের কেউকে ভেতরে অ্যালাউ করা হয় না কিংবা একেবারে বাড়ির ভেতর থেকেও কাউকে ফোনেও কিন্তু কোথাও যোগাযোগ করতে দেওয়া হয় না। ফলত 4 ঘন্টা ধরে এই মুহূর্তে সঞ্জীববাবুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এটা বোঝার চেষ্টা হচ্ছে যে তার মাধ্যমে কত টাকা ইনভেস্ট করা হয়েছে বা বিনিয়োগ করা হয়েছিল বা কালো টাকাকে সাদাতে পরিণত করা হয়েছিল এই রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার মাধ্যমে। অর্থাৎ কোন স্কিমে টাকা খাটানো হয়েছিল, কোন কোন ভুয়ো সংস্থাতে ইনভেস্ট করা হয়েছিল, তার আয়ের সাথে তার ব্যয়ের সঙ্গতি রয়েছে কিনা, শেষ কয়েক বছরে তার কি প্রপার্টি হয়েছে, তার কি কমিশন তার মাধ্যমে তার কাছে এসেছে এই দুর্নীতির টাকাতে, গোটা বিষয় অর্থাৎ মানি ট্রেল, যেটা বারবার তোমাকে বলছি যে এই যে টাকার উৎস, টাকা চ্যানেলাইজ করা এবং টাকা কোথায় কোথায় ইনভেস্ট হয়েছে, কোথায় কোথায় বিনিয়োগ হয়েছে, এই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, নথিপত্র দেখানোর পাশাপাশি ডিজিটাল এভিডেন্সও খতিয়ে দেখছেন কিন্তু ইডি আধিকারিকেরা। তারা এবারই প্রথম এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। কমিশনের নির্দেশ মতো সবকিছু নিয়ম মেনে পরীক্ষা দিয়েছেন, কিন্তু নিয়োগের প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছভাবে শেষ করা যাবে? ফের দুর্নীতির অভিযোগ উঠবে না তো? এসব প্রশ্নে আশা আর আশঙ্কার দোলাচলে রয়েছেন নতুন পরীক্ষার্থীরা। এত স্বচ্ছতার উদ্যোগ, কিন্তু আপনি ভরসা রাখছেন এই সরকারের ওপর? একদমই না, সেটা তো বলার অপেক্ষা রাখে না। স্বচ্ছ ফোল্ডার, স্বচ্ছ জলের বোতল, এমনকি স্বচ্ছ পেন। রবিবার 9ম 10মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সব স্বচ্ছ জিনিসপত্র নিয়ে ঢোকার কড়া নির্দেশ জারি করেছিল এসএসসি। কিন্তু নিয়োগ প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছভাবে শেষ করা যাবে? 2016-র মতোই দুর্নীতির কালো ছায়া গ্রাস করবে না তো গোটা নিয়োগ প্রক্রিয়াকে? এদিন পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরেও আশা আর আশঙ্কার দোলাচলে রইলেন প্রথমবার এসএসসির পরীক্ষায় বসা প্রার্থীরা। যেমন ইনি ভূগোলের শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে এবারই প্রথম এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিয়ে বেরিয়ে তার গলায় উঠে এলো আশঙ্কার কথা। গভর্নমেন্টের উপরে কোনো ভরসা নেই। দুর্নীতি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, সবাই সবটা জানে। আমি একটা কথাই বলবো, মানে অ্যাটলিস্ট এইবারটা যেন একটু স্বচ্ছভাবে হয়, যোগ্যতা অনুযায়ী চাকরি পেলে সবাই সেটাই ভালো হয়। মানিকতলার বাসিন্দা কথামৃতা দত্ত এবারই প্রথম এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসলেন। তাঁর গলাতেও আশা আর আশঙ্কার সুর। বিশ্বাস তো নড়ে তো গেছেই সবারই, এবার দেখা যাক কি হয়। সব আন্দোলন তো আপনারা টিভির পর্দায় দেখেছেন, তারপরেও ভরসাটা রাখতে হবে, বাধ্য আর কি, না রেখে তো উপায় নেই।
রবিবার প্রথম এসএসসির পরীক্ষা দিলেন প্রীতম পাল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তার মনে প্রশ্ন, সেই আস্থা নিয়ে। আমরা একটা অসম পরীক্ষার মধ্যে রয়েছি, পুরনো ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও একটা ডিলেমার মধ্যে রয়েছে। আর যেহেতু তারা আমাদের যারা ফ্রেশার্স আছে তারা আমরা মনে করছি যে পুরনো ক্যান্ডিডেট 10 নম্বরের একটা অ্যাডভান্টেজ রয়েছে এবং অভিজ্ঞতাতেও তারা এগিয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে একটা মানে টলমল পরিস্থিতি লাগছে। এটা তো পুরোপুরি ভরসা রাখছি বলতে পারবো না, কি হবে আমি বলতে পারবো না, কিন্তু দিতে পরীক্ষার্থী থেকে অভিভাবক অভিভাবিকা, কলকাতা থেকে জেলা, আশঙ্কার ছবিটা বদলায়নি। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় প্রথমবার বসা তারা বারুই বলছেন, পজিটিভিটির থেকে নেগেটিভিটিটাই বেশি। নেগেটিভিটিটাই বেশি, পজিটিভিটিটা নেই একদমই। হ্যাঁ, আবারও হবে, এগুলো কন্টিনিউ চলতে থাকবে, সরকার না চেঞ্জ হলে চলতেই থাকবে, কিছু করার নেই। প্রশ্ন সহজ এসছে, মনে হচ্ছে যে প্রশ্ন পরীক্ষাটা যারা নিউ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নয়, যারা চাকরি হারিয়েছে পরীক্ষাটা মনে হলো তাদের জন্যই নেওয়া। প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়নি। বেশিরভাগের মনে আশঙ্কার মেঘ যেমন রয়েছে, তেমন দিনের শেষে আশার আলো দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীদের একাংশ। আশা তো রাখতেই হবে, আশা না রাখলে তো হবে না। ভরসা সবই দিদির ওপর, দিদি যা করবেন সবই দিদির ওপর, দিদির হাত যদি মাথায় থাকে তাহলে হবে। আপাতত সবার নজর মেধা তালিকার দিকে। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্নীতির স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ায় আপোষ করা হয়েছিল, তাই পবিত্রতা বজায় রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করতে হয়েছে। চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট, যার ফলে যোগ্য হয়েও ফের পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারাদের। নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন সে কথাই বারবার উঠে এলো চাকরিহারাদের মুখে। এই স্কুলটাতে আমি এবারও মাধ্যমিকের খাতা নিতে এসেছি এবং যে ঘরে আমি বসে খাতা নিয়েছি, যে জায়গায় বসে আমি খাতা নিয়েছি, আমাকে সেই জায়গায় সিট পড়েছে আমার। আমি 7-7টা বছর ধরে শিক্ষকতা করেছেন, পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার খাতা দেখেছেন, কিন্তু নিয়োগ দুর্নীতির কালো হাত সেই শিক্ষকদেরই ফের ছাত্র বানিয়ে ছেড়েছে। যাদের পরীক্ষা নেওয়ার কথা তাদেরই নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে। কিন্তু কেন এই অবস্থা হলো, এর জন্য দায়ী কে? যারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের সঙ্গে আবার পরীক্ষায় বসতে কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট যেখানে বলছে সেখানে তো রাজ্য সরকার দুর্নীতি করে বেড়াচ্ছে, আমাদেরকে মানে আমরাই শাস্তি পাচ্ছি, কিছু করার নেই। এসএসসির উপর ভরসা রয়েছে এবারে? একদমই নেই, একদমই নেই। কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতিরা বারবার জানতে চেয়েছেন যোগ্য এবং দাগী প্রার্থী আলাদা করা সম্ভব কিনা, কিন্তু চাল থেকে কাঁকর আলাদা করা যায়নি। ফলে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হয়েছে। আমি 2016তে পেয়েও ছিলাম, আমার র্যাঙ্ক 1 ছিল আমার সাবজেক্টে, আমার ম্যাথমেটিক্সে র্যাঙ্ক 1। আমি এখানে বসে আছি, জানি না কালকে আমার সাথে কি হবে, আবার বেঁচেও থাকবো না মরে যাব। যোগ্য অযোগ্য আলাদা করতে বারবার ওই মার্কশিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা, যদিও শেষ অবধি তা করা হয়নি। এবছরের 3রা এপ্রিল চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছিল, পুরো বাছাই প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। কষ্ট, লজ্জা, ঘৃণা হচ্ছে আমার আজকে পরীক্ষার হলে ঢুকতে। সততার দাম বাংলার ছেলেমেয়েরা পেল না। এই পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে দেওয়া সম্ভব, পাওয়া সম্ভব, এই বিশ্বাসটা এই সরকার, এই চোর সরকার, এই চোর কমিশন পুরো নস্যাৎ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায় বহাল রাখার পর সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছে রিভিউ পিটিশন। গত 19শে আগস্ট সেই রিভিউ পিটিশনের আর্জিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় উল্লেখ করে, আসল ওএমআর বা অন্তত ওএমআর এর মিরর কপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্যর্থ হয়েছে। এই অবস্থায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেয় এসএসসি। সেই মতো রবিবার ছিল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেখানে গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে নিরাপত্তা থেকে প্রশ্নপত্রের সুরক্ষার উপর জোর দিয়েছে কমিশন। কিন্তু তারপর চাকরিহারাদের একাংশের অভিযোগ, এরপরেও দুর্নীতির আশঙ্কা রয়েই যাচ্ছে। আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত। 7 বছর চাকরি করার পর এখন আমাদেরকে আবার নতুন করে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। যারা নতুন, যারা এখন পড়াশোনা করছে, তাদের সঙ্গে আমাদের কম্পিটিশনটা একটা অসম কম্পিটিশন না। পরীক্ষা ভালো হয়েও যে কতদূর কি করতে পারবো সেটা বুঝতে পারছি না, কারণ দুর্নীতি শিরায় শিরায়। ওদের সকলেরই স্বপ্ন ছিল শিক্ষকতার। আজ থেকে 9 বছর আগে সেই স্বপ্নকে ছুঁয়েও ছিলেন, কিন্তু সীমাহীন দুর্নীতি তাদের জীবনের সমস্ত হিসেবই গুলিয়ে দিয়েছে। কমল কৃষ্ণদেব, রঞ্জিত হালদার ও বিটান চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।